রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নানা কর্মসূচি ৩ বছরেও হত্যা মামলার বিচার শুরু না হওয়ায় হতাশা। রানা প্লাজা ধসের ভয়াল স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বেঁচে যাওয়াদের। অনেকেই ভুগছেন মানসিক সমস্যায়। দুর্ঘটনা কবলিতদের জন্য সাপোর্ট সেন্টার খোলার দাবি। রানা প্লাজা ধসের পর হুমকির মুখে পড়া পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে। নেওয়া হয়েছে বেশ কিছু সংস্কার উদ্যোগ, নতুন বাজার সৃষ্টির পরামর্শ অর্থনীতিবিদদের। এবং 4 লেনের কাজ শেষ না হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রয়োজন 8 লেন। অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে বাজেটে 218 দফা প্রস্তাবনা চট্টগ্রাম চেম্বারে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজকে আমরা আলোচনা করব রানা প্লাজা ট্র্যাজেডি এবং বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন উত্তর আমেরিকান ক্রেতা সংগঠন অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেজবা রবিন। মেজবা রবিন, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনার সাথে আমরা আলোচনায় যাব, তবে তার আগে এই সংক্রান্ত কিছু খবরাখবর দেখে নেব। বিভিন্ন আনুষ্ঠানিকতায় রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণ করছে শ্রমিক সংগঠনগুলো। রানা প্লাজার ভয়াল স্মৃতি নিয়ে অনেকেই আজ জড়ো হন সাভারের ধ্বংস হয়ে যাওয়া রানা প্লাজার সামনে। সকাল থেকেই নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। নিহতদের স্মরণে স্বজন ও শ্রমিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারা সরকারের কাছে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। রানা প্লাজা দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচার দাবি করেন স্বজনরা। 2013 সালের এই দিনে রানা প্লাজা ধসে 1000-এরও বেশি মানুষ নিহত হন, আহত হন আরো 1500 জনের মতো। দুর্যোগের জন্য রয়েছেন মনের ভিতরে চাপা কান্না রয়েছে। বন্ধুরা আমার, আমরা আমি ভিতরে অন্ধকার আর অন্ধকার, আমার সামনে 50 লাশ চিটা বেরোইছে। আমি ওগুলো বলতে পারি না। এখনো প্রত্যেক রাতে আমি ঘুমাইতে পারি না, ওর কষ্ট আমি হাঁটাচলাও করতে পারি না। অঙ্গহানির মধ্যে লিস্টে ছিলাম, এই জন্য আমি একটা ক্ষতিপূরণ না একটা অনুদান পেয়েছি। পারিবারিক সঞ্চয়পত্র যেটা বলা হয় প্রধানমন্ত্রী ত্রাণ অনুদান থেকে দেয়া, এটা 12 লক্ষ টাকার একটা এফডিআর। এটা আমার কাছে মূল টাকাটা আমার কাছে না, মূল টাকাটা অনুদানদের কাছেই আছে। আর এটা থেকে আমি শুধু প্রফিট পাই প্রতি মাসে। কিছু নমুনা এখনো সংরক্ষণ করা আছে ডিএনএ টেস্টের জন্য। তাদের আত্মীয় স্বজনরা যারা ক্লেম করবে সেই নমুনা অনুযায়ী ডিএনএ টেস্ট করার পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আর কেউ তালিকার বাইরে আছে কিনা। দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির সেই দিনটির স্মরণে সাভারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান খবির। সেখানকার খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, আমরা এখন রানা প্লাজার সামনের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে সকাল থেকে মূলত যে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, সে শহীদদের প্রতি এখানে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এবং তারা এখানে যারা শ্রমিক কর্মচারী রয়েছেন, শ্রমিক সংগঠনের নেতারা রয়েছেন, তারা দাবি করছেন যে আগামী মে দিবসের আগেই এই রানা প্লাজা যারা হত্যাকারী রয়েছেন তাদের ভাষায় সে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। একই সঙ্গে এই রানা প্লাজা যারা আহত এবং নিহত আছেন, নিহতদের পরিবারের প্রত্যেককে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা সহ অন্যান্য সুবিধা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু এই রানা প্লাজার যে আজকে 3 বছর আগে ধসে পড়েছিল সেই দিবসটিকে স্মরণ করে তারা কিন্তু এখানে এই সমাবেশ এবং মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। সকালের সংবাদে আমি যেমনটা জানিয়েছিলাম যে ঢাকা জেলা প্রশাসক যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের প্রেক্ষিতে তাদেরকে প্রশ্ন করেছিলাম। তারা বলেছেন যে 3 বছর হয়ে গেলে এখনো কিন্তু এখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ
নির্মাণ করা হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে জায়গাটিতে বেষ্টনী দেয়া বা একটি সুরক্ষার ব্যবস্থা করা হয়নি এবং তারা বলছেন যে বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার পর যে ধরনের ক্ষতিপূরণ এবং অন্যান্য সহায়তার ব্যবস্থা করা দরকার ছিল তারা তা পাননি, এমনটাই দাবি করছেন এখানকার শ্রমিক এবং নিহত সদস্য যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। এখানে আমরা আরো দেখেছি যে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এই আলোকচিত্রগুলো দেখে তারা কিন্তু সেদিনের সেই বিভীষিকাময় ঘটনাকে স্মরণ করছেন। কথা হয়েছিল উদ্ধারকর্মীদের সঙ্গে, তারাও সেদিনের সেই বিভীষিকাময় ঘটনার বর্ণনা আমাদেরকে দিচ্ছিলেন। তো এমনিভাবেই এই রানা প্লাজার সামনে আজকে যে 24শে এপ্রিল, সেই 2013 সালের 24শে এপ্রিলকে স্মরণ করে এখানে অনুষ্ঠান চলছে। এখন মূলত স্মরণের অনুষ্ঠান। তবে আমরা একটু আগে দেখেছি যে অর্থাৎ মূল যে দুর্ঘটনাস্থল সেখানে ধ্বংসাবশেষ রয়েছে, সেই ধ্বংসাবশেষের মাঝে এখনো কিন্তু স্বজনরা তাদের প্রিয়জনকে খুঁজে ফেরেন, যদিও তাদেরকে পাবার কোনো সম্ভাবনাই নেই। তারপরে তারা প্রতিদিনই নাকি মাঝে মাঝে এখানে আসেন। তারা দাবি করছেন যে কেউ কেউ প্রতিদিন আসেন, কেউ কেউ মাঝে মাঝে আসেন, এখানে এসে তাদের স্বজনদের খোঁজ করেন যদি কারো সন্ধান পাওয়া যায়। এবং তারা এও দাবি করছেন যে এখানে অনতিবিলম্বে জায়গাটিকে একটি বেষ্টনীর আওতায় এনে একটি স্মৃতিফলক নির্মাণের জন্য তারা দাবি জানাচ্ছেন। আর এই সংগঠনগুলোর পক্ষ থেকে আরো দাবি জানানো হয়েছে এই 24 এপ্রিলকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করার এবং এদিন সরকারি ছুটি ঘোষণা করার দাবি তারা জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল আজকে এখানে রানা প্লাজার সামনে থেকে এখন পর্যন্ত সব শেষ। দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির সেই দিনটির স্মরণে সাভারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেসব খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান কবির। রানা প্লাজা ধসের 3 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার কাজ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 12 আসামি এখনও পলাতক থাকায় বিচার বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর। তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির দাবি, অপরাধীদের বাঁচাতেই নানা অজুহাতে বিচারে গড়িমসি করা হচ্ছে। বিস্তারিত দেখুন সাদিকুর রহমানের প্রতিবেদনে। 2013 সালের 24শে এপ্রিল মালিকের চরম লোভ আর অনিয়মের ভার বইতে না পেরে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। 1000-এরও বেশি শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি শ্রমিকের অঙ্গহানির মধ্য দিয়ে সৃষ্টি হয় দেশের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার ইতিহাস। পরিবারের একমাত্র উপার্জনকারী মেয়েকে হারান রুবি আক্তার। নিদারুণ কষ্টে এখন দিন কাটে তার। বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ তিনি। আমার মরতে না থাকলে আমার কি জায়গায় সার্ধন লাগতো। আমার মেয়েরা যেরকম মারা গেছে ওইরকম ওকেও পুরাও মারা যায়, আমরা এটাই চাই। সুষ্ঠু বিচারই হতে পারে স্বজনহারা মানুষগুলোর একমাত্র সান্ত্বনা। আমার ছেলে যে মারা গেছে 14 দিন পর লাশ পাইছে, অদ্যপর্যন্ত কোনো বিচারে কোনো সন্ধান নাই। রানার ফাঁসি হোক, এটাই আমরা চাই। প্রথমত, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ায় অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে বিলম্ব হয়। অবশেষে সিআইডি চার্জশিট দাখিল করলেও শুরু হয়নি বিচার কাজ। এখানে তো অপরাধীকে পার পেয়ে যাওয়ার জন্যই তো এইভাবে এই ঘটনাগুলো এত দেরি হচ্ছে। আমি একজন আইনজীবী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে মনে করি এই পুরা দায়িত্ব কিন্তু প্রশাসন যেভাবে চায় পুলিশ সেভাবেই চলে। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও আসামি পলাতক থাকায় পুলিশকে দায়ী করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা তদন্ত কর্মকর্তা একদিকে উল্লেখ করেছেন যে তাদেরকে ঠান্ডা মাথায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। যে আসামিগুলো পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতার করা গেল কি গেল না এই সম্পর্কে একটা রিপোর্ট পেতে হবে। আমরা সেই রিপোর্টটা এখন পর্যন্ত পাইনি। আদালতের প্রসিকিউশন বিভাগ থেকে সংশ্লিষ্ট থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলেও আসামি গ্রেফতারে কোনো অগ্রগতি নেই পুলিশের। সংশ্লিষ্ট থানার ওসি সহ সংশ্লিষ্ট থানার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় যোগাযোগ রক্ষা করে চেষ্টা করতেছেন যাতে আসামিগুলো অ্যারেস্ট হয়। হত্যা মামলাটিতে 41 আসামির মধ্যে 12 জন পলাতক এবং জামিনে রয়েছে 23 জন, আর কারাগারে রয়েছে মূল আসামি রানা সহ 6 আসামি। রানা প্লাজা ধসের ঘটনায় যারা অঙ্গ কিংবা স্বজন হারিয়েছেন তাদের আর হারাবার কিছুই নেই। তাদের চাওয়া একটাই, রানা সহ সকল অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন আদালত। তবে 3 বছরও বিচার শুরু না হওয়ায় হতাশ নিহতের স্বজনরা। সাভারের রানা প্লাজা থেকে সাদিকুর রহমান, সময় সংবাদ। রানা প্লাজা ধসের ভয়াল স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় সেখানকার শ্রমিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে যারা ফিরে আসতে পেরেছেন এখনো মানসিক সমস্যায় ভুগছেন তাদের অনেকেই। আর দীর্ঘমেয়াদী চিকিৎসা যাদের চলছে তাদের অনেকেরই নেই অর্থের সংস্থান। এমন অবস্থায় শ্রমিক সংগঠনগুলোর দাবি দুর্ঘটনার শিকার শ্রমিকদের জন্য সাভারে একটি পূর্ণাঙ্গ সাপোর্ট সেন্টার চালু করা হোক। শাহ আলী জয়ের প্রতিবেদন।
নামে অপারেশন করলো, পাও মাংস কেটে ফেলে দিল। বেঁচে থেকেও যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন সাভারের নীলুফার বেগম। একসময় শক্ত হাতে ধরেছিলেন সংসারের হাল, এখন করুণ চোখে চেয়ে দেখছেন অভাব আর দারিদ্র্যে নিজ পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার গল্প। কালকে দেওয়ার ডেট। রানা প্লাজার ধসে হারিয়েছেন চলার শক্তি। স্বামীর ছোট চায়ের দোকানের আয়ে এখন কোনো মতে চলে সংসার। একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়েও উচ্চাশা নেই কোনো। নীলুফার বলছিলেন ভবন ধসে আহত হওয়ার পর যে সহযোগিতা পেয়েছেন তা দিয়ে পুরো চিকিৎসা হয়নি, উল্টো চিকিৎসার জন্য নেওয়া ঋণের টাকার সুদ মেটাতেই হিমশিম অবস্থা। 9 মাসে মনে করেন যে 7.5 লাখ টাকা আমার লাগছে, আমার নিজের টাকা দিচ্ছি। তো আমি যা সরকার থেকে পাইছিলাম 3,30,000 টাকা, এটা আমার ট্রিটমেন্টে 9 মাসে ট্রিটমেন্ট চলে গেছে টাকাটা। কিন্তু এখন আমি এমন পর্যায়ে উঠছি যে মনে করি আমি একবার নিঃস্ব, মানে পথের ভিকে অবাক হয়ে গেছি আমি। তবে সবার গল্পই নীলুফারের মতো নয়। আহত অনেক শ্রমিকই চিকিৎসা শেষে ফিরেছেন কাজে, কিন্তু ভয়াল সে সময়ে মনের ভেতরে ভয় আর শঙ্কার যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা দূর হচ্ছে না কিছুতেই। ওই দিনের কথা বলে তো খারাপ লাগছে, ওই দিনকার কথা মনে করতেই তো চাই না। আমি যেদিন রানা প্লাজার সামনে যাই সেদিন আমার রাইতে আর ঘুমই হয় না। আহত শ্রমিকদের আর্থিক সহযোগিতার মতো মানসিক চিকিৎসা সহযোগিতা দেওয়ার দাবি জানালেন এই শ্রমিক নেতা। একটা শ্রমিক সাভার থেকে যে থাকে, সে যদি পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিতে যায়, হয়তো চিকিৎসাটা ফ্রি দিবে, কিন্তু তার তো ওই যে আপনার ট্রান্সপোর্ট খরচ তো আর দিবে না। যার কারণে ইচ্ছা করে তারা দেখা যাচ্ছে যে আপনার মানে প্রয়োজন থাকলেও তারা টাকার অভাবে আপনার চিকিৎসা নিতে যেতে পারে। ভবিষ্যতে আর কোনো রানা প্লাজার দুর্ঘটনা ঘটবে এমন দুঃস্বপ্ন হয়তো আর কেউ দেখেন না। তারপরও শ্রমিক সংগঠনগুলোর দাবি, কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ক্ষতির শিকার হলে শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য থাকবে একটি জাতীয় কাঠামো, যেখানে শ্রমিকের মানসিক, সামাজিক এবং আর্থিক বিষয়গুলো নিশ্চিত হবে। আজকের এই জলাশয় দেখে বোঝার উপায় নেই 3 বছর আগে এখানেই রানা প্লাজা ধসে প্রাণ হারিয়েছিলেন সহস্রাধিক মানুষ, আহত হয়েছিলেন আরো কয়েক হাজার। অভিশপ্ত সেই ভবনটি আজ আর না থাকলেও এখানকার বাতাসে লুকিয়ে আছে নিহতদের স্বজন আর আহতদের দীর্ঘশ্বাস। শাহ আলী জয়, সময় সংবাদ, সাভার। দর্শক, আমরা প্রতিবেদনগুলো দেখলাম। এবারে এ বিষয়ে বিস্তারিত জানতে আলোচনায় চলে যাচ্ছে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেজবা রবিনের কাছে। জনাব মেজবা রবিন, আমরা তো জানি যে রানা প্লাজার এই ট্র্যাজেডির গড় গেল 3 বছরে আপনারা বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্নভাবে কাজ করছেন। তো এই 3 বছরে জানতে চাইব যে কারখানার কর্মপরিবেশের কতটা উন্নতি হয়েছে এখনো পর্যন্ত এবং কি কি ঘাটতি রয়েছে এখন আমাদের দেশে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত 3 বছরের একটা সংশোধন প্রয়োজন। 2014 ফেব্রুয়ারি মাসে প্রথম প্রাথমিক পরিদর্শন কারখানাগুলোতে শুরু হয়। পরিদর্শন শেষে প্রতিবেদন প্রণয়ন এবং কর্মপরিবেশ উন্নয়নের জন্য যে সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা, এটা অনুমোদিত হয় মার্চ 2015। তো মূলত মার্চ 2015 থেকে আজ অবধি প্রতিটি পোশাক শিল্প গড়ে 1 বছর থেকে 15 মাস পর্যন্ত সময় পেয়েছে, যদিও আমরা 3 বছর বলে থাকি, যেটা সম্পন্ন হবে জুলাই 2016-তে। এটা হলো একটা দিক। দ্বিতীয় হলো সংস্কারের অগ্রগতি সম্পর্কে আমি যথেষ্ট সন্তোষজনক অগ্রগতি বলবো। আমাদের 24টা কারখানা, 800টার মধ্যে 24টা কারখানা অলরেডি তাদের কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা সংস্কার বাস্তবায়ন সম্পন্ন করেছেন, এবং বাকি যারা আছেন গড়ে তাদের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি 50%। তো এর মধ্যে আবার যারা, আমি গড় বলছি কিন্তু প্রকৃত অর্থে প্রায় 25% কারখানা আমাদের যাদের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি 80 থেকে 95%-এর মধ্যে আছে। সেই সব বিবেচনায় আমি বলতে পারি 3 বছরের মাথায় এসে আমরা আপনাদের মাধ্যমে, সময় টেলিভিশনের মাধ্যমে পুরো বিশ্বকে জানাতে চাই আর দ্বিতীয় রানা প্লাজা এদেশে ঘটবে না। আচ্ছা, জানতে চাইব আপনার কাছে যে এই সময়ের মধ্যে আপনারা কতটি কারখানা এখনো পর্যন্ত পরিদর্শন করেছেন এবং কতগুলো কারখানার সাথে আপনারা ব্যবসা যে চুক্তি সেটি বাতিল করেছেন এবং সেক্ষেত্রে কি কি সমস্যার কারণে এই বাতিল করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইব আপনার কাছে। আমরা সর্বমোট এ পর্যন্ত 878টা কারখানা পরিদর্শন করেছি। আর ব্যবসায়িক চুক্তি বাতিল শব্দটাকে আমি এভাবে সংজ্ঞায়িত করতে চাই, আমরা এই উদ্যোগ শুরুর সাথেই বলেছিলাম যারা আমাদের বিভিন্ন ব্র্যান্ডের কাজ করেন তাদের সাথে আমরা পরিদর্শন এবং সংস্কার বাস্তবায়নের সাথে কারিগরি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা করব। কোনো এক সময় ব্যবসায়িক কারণে যদি কারোর সাথে
কার্যাদেশ না থেকে থাকে, সেই সমস্ত কারখানা যখন অনুধাবন করেছেন যে আমি তো আমেরিকান এই ব্র্যান্ডের কাজ করি না, অতএব আমার এখানে অডিট বা নিরীক্ষা কেন হবে, তারা এই সংস্কার প্রক্রিয়ার সাথে নিজেরা সম্পৃক্ত থাকতে অনাগ্রহ প্রকাশ করাতেই এক পর্যায়ে এই সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়ার তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন কথাটা সঠিক নয়। যদি কোনো কারখানা শতভাগ সংস্কার বাস্তবায়ন করে আবার ব্যবসায়িক সম্পর্ক পুনর্স্থাপন করতে চান, তারা করতেই পারেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা তাহলে ব্যবসায়ীদেরকে কিরকম সুযোগ দিবেন, কিভাবে সুযোগ দিবেন, বা একজন ব্যবসায়ী কিভাবে সেই সুযোগ পেতে পারেন? প্রথমত হলো যে সংস্কার তাকেই করতে হবে। আমরা যেটা করি কারিগরি সহায়তা, সেখানে পরিদর্শন করে ভেরিফাই করে আমরা নিশ্চিত করি উনি যে সংস্কারটা করেছেন এটা মানদণ্ডের আলোকে হয়েছে এবং এখানে আর কোনো ভায়োলেশন নাই। আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে আপনারা কি কি বিষয় নিয়ে আসেন? যে রয়েছে অগ্নি, ভবন কাঠামো, তারপর হচ্ছে যে বৈদ্যুতিক ত্রুটি, এই বিষয় ছাড়া কি রয়েছে আপনাদের? এই তিনটাতেই গড়ে প্রতি কারখানা প্রতি প্রাথমিক পরিদর্শনে পাওয়া গেছে প্রায় 85 থেকে 90টা ভায়োলেশনস মানদণ্ডের আলোকে। সেইখানে মানে 50% যেহেতু ত্রুটি মুক্ত করা হয়েছে, সংস্কার হয়েছে, অতএব আর 50% আমরা আশা করছি 2017 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে পারবো। আচ্ছা, আপনারা যেসব কারখানা পরিদর্শন করেননি বা করছেন না বা মালিকরা চাইছেন না, আপনি বলছেন যেহেতু আপনাদের ব্র্যান্ডগুলো নিয়ে তারা কাজ করেন না, তো সেক্ষেত্রে সেসব কারখানায় যেসব শ্রমিকরা কাজ করছেন তাদের কারখানার কর্মপরিবেশ বা তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হতে পারে বলে আপনি মনে করেন? এটার দায়িত্ব আমরা উত্তর আমেরিকার একটা সংগঠন এবং তারা আমাদের সাথে এই সম্পর্কটা, সংস্কারের সম্পর্কটা বুঝিয়ে রাখছেন না। আমরা এটার তালিকা ডাইফকে হ্যান্ডওভার করেছি, কলকারখানা অধিদপ্তরকে। তাদের তত্ত্বাবধানে সংস্কার কাজ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরেও প্রায় 52% পোশাক শিল্পের কারখানা আছে, যেটা কলকারখানা পরিদপ্তরের অধীনে আইএলও তত্ত্বাবধানে দাতা গোষ্ঠীর সহায়তায় পরিদর্শন এবং সংস্কারের কাজ হবে। সেই অগ্রগতিটা সরকারকেই মনিটর করতে হবে। আচ্ছা, আমরা আরো জানি যে এরকম হয় যে একটি কারখানা আপনাদের সংস্কারের আওতার মধ্যে আসলো, সে একটা কাজ নিয়ে আসলো আপনাদের কাছ থেকে, তো সেক্ষেত্রে সে যদি ছোট ছোট কাজগুলো আবার অন্য কারখানাগুলোকে দেয়, এমন কারখানাকে দেয় যারা আপনাদের সংস্কারের আওতার মধ্যে নেই, তো এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আমরা জানি যে রানা প্লাজার ক্ষেত্রে যে অনেকেই জানতেন না ক্রেতা সংগঠনগুলো যে তাদের কাজ হচ্ছে রানা প্লাজা, তো এমন ঘটনা ঘটলে সেক্ষেত্রে কি হবে? আসলে আপনি সম্পূর্ণ সঠিক। রানা প্লাজাই শেষ। এর পরে কোনো ব্র্যান্ড বা কোনো পোশাক শিল্পের উদ্যোক্তা কেউই আনঅথরাইজ সাবকন্ট্রাক্টিং এর ধৃষ্টতা দেখাবেন না। তারা জানেন এর পরিণতি কি হয়। অতএব যারা অথরাইজ সাবকন্ট্রাক্টিং এ যাবেন তারা ঘোষণা দিয়ে যাবেন আমি এটা লন্ড্রির জন্য এই কারখানায় পাঠাচ্ছি। আমাদের দায়িত্ব হবে ওই কারখানাটাকে এই পরিদর্শন এবং সংস্কারের আওতায় নিয়ে আসা। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে অনেক ব্যবসায়ীরা বলে থাকেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স আসলে পরিদর্শনের নামে এক ধরনের ব্যবসা করছে বলা হয়ে থাকে, এক ধরনের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে যে নির্ধারিত কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা যদি যন্ত্র এবং যন্ত্রাংশ না কেনেন সেক্ষেত্রে আপনারা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেখা যাচ্ছে নেতিবাচক রিপোর্ট দিচ্ছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখেন, অভিযোগটা সবচেয়ে সহজ কাজ। আমাদের দেশে আলু তত্ত্ব, তেঁতুল তত্ত্ব, ষড়যন্ত্র তত্ত্ব, এই তত্ত্বের কোনো অভাব নেই। আমরা এটা কর্ণপাত করতে চাই না। তবে আমি আশ্বস্ত করতে চাই, বিশেষ কোনো অভিযোগ যদি কেউ উত্থাপন করতে পারেন তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করে দেখতে পারি। বাট আমরা কখনো কোনো ভেন্ডার, বায়ার, কোনো ম্যানুফ্যাকচারার অথবা কোনো সার্ভিস প্রোভাইডার কাউকেই কখনো প্রমোট করি না। আচ্ছা, আমরা এরকম শুনেছি যে সম্প্রতি হচ্ছে যে ফায়ার প্রুফ ডোর, যেটি অগ্নি প্রতিরোধক যে দরজা, সেই দরজা নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। অনেক সময় বিজিএমএ সভাপতির আমরা ইন্টারভিউতে পড়েছি, সাক্ষাৎকারে দেখেছি, উনি বলেছেন যে চীন থেকে দরজা নিয়ে আসার পর আপনারা বলেছেন চীন থেকে আনলে সেটি হবে না, সেটি কার্যকর হবে না, অন্য একটি জায়গা থেকে আনতে হবে, একটি কোম্পানি থেকে আনতে হবে। এমন অভিযোগ কেন আসছে আপনাদের বিরুদ্ধে? এটা আসলে যিনি করেছেন অভিযোগটা তখনই আমাদেরকে দিলে আমরা এটা খতিয়ে দেখতে পারতাম। ব্যাপারটা আসলে দেশ বিশেষ না। ব্যাপারটা হলো যে কোনো ফায়ার সেফটি ইকুইপমেন্টের তৃতীয় পক্ষের বা একটা ক্রেডিবল থার্ড পার্টি সার্টিফিকেশন ম্যান্ডেটরি, ইজ এ মাস্ট। এটা গ্লোবালি রিকগনাইজ স্ট্যান্ডার্ড। তো চীন উৎপাদন করুক আর ভারত করুক আর বাংলাদেশই করুক, একটা তৃতীয় পক্ষের সার্টিফিকেশন লাগবে, যারা ল্যাবে নিয়ে দরজাটাকে টেস্ট করে বলবে এই দরজার ফায়ার রেটিংটা 30 মিনিট, 60 মিনিট না 90 মিনিট। সেই সার্টিফিকেট যখন তারা দেয় তখন তারা একটা লেভেল অ্যাটাচ করে দেয়। কোথায় লেভেলটা হবে এগুলো সবই তথ্যপত্র আমরা উদ্যোক্তাদের সাথে শেয়ার করেছি বিজিএমের মাধ্যমে, তারা জানেন। তারপরেও যদি কাউন্টারফিট বা জাল কোনো দরজা চলে আসে সেখানে ব্যয়ভারের পুরা দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। মেজর রবিন, আমরা এই বিষয়ে নিয়ে আরো কথা বলবো, তো তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি।
দর্শক, আমরা কথা বলছিলাম রানা প্লাজা ট্রাজেডি এবং দেশের পোশাক খাত নিয়ে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেজর আলমের সঙ্গে। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। রানা প্লাজা দুর্ঘটনার পর গুছিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এরই মধ্যে পোশাক শিল্প আন্তর্জাতিক মানে উন্নীত করতে বেশ কিছু সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। শিল্পের স্বার্থে এসব সংস্কার কাজ অব্যাহত রাখার পাশাপাশি রপ্তানির নতুন বাজার ও নতুন পণ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত দেখুন সানবীর রুপলের প্রতিবেদনে। সাভারের রানা প্লাজা ধ্বংসাবশেষের নিচে যখন উদ্ধার কাজ চলে, হাজার শ্রমিকের বাঁচা মরার হিসেব নিয়ে তাকিয়েছিল সবাই। ওই ভবনের শ্রমিকদের সাথে যেন পুরো পোশাক শিল্প পড়তে যাচ্ছিল খাদের কিনারে। তারপর একের পর এক বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ বাতিল, নানামুখী চাপ আর শর্তের বেড়াজালে পেন্ডুলামের কাটার মতো দুলছে পোশাক শিল্পের ভাগ্য। তবে পরিসংখ্যান বলছে সবকিছু ছাপিয়ে গেল 3 বছরে এ শিল্প রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। একই সময়ের মধ্যে ক্রেতাদের দাবির মুখে কারখানা সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ উন্নয়ন, নতুন বেতন কাঠামো সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা যে অবস্থানে ছিলাম রানা প্লাজা ধসের পর দিন, আমাদের ধারণা হয়েছিল যে এই দেশ থেকে আর কোনোদিন বোধহয় কোনো গার্মেন্টস বা যে কোনো শিল্পের কোনো রপ্তানি হবে না। আমরা ওই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছি। এতে আমাদের সহযোগিতা করেছেন, আমরা সরকারের সহযোগিতা পেয়েছি, আমরা মালিকের সহযোগিতা পেয়েছি, আমরা শ্রমিকের সহযোগিতা পেয়েছি। এরই মধ্যে স্বাধীনতার 50 বছরে $50 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজিএমইএ। আমি আশা করি 2017-র মধ্যে আমাদের গ্রোথটা 2021 সালে 50 বিলিয়নে পৌঁছার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হয়ে যাবে। সরকারের কিছু নীতিগত সহায়তা লাগবে, অবকাঠামোগত উন্নয়ন লাগবে, এনার্জির বিষয়ে সরকারের একটা পলিসি দিতে হবে। এদিকে রানা প্লাজার ধকল কাটিয়ে পোশাক শিল্পকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চলমান সংস্কার কাজ অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। আন্তর্জাতিক পর্যায়ে যেটি দরকার, যে ফেয়ার প্রাইস যেটি বলা হচ্ছে, সেটি নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেওয়া। এতদিন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো যাতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আগামীতে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নেওয়া দরকার। 40 লাখেরও বেশি শ্রমিকের তৈরি পোশাক শিল্প এখন রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়, আর মোট রপ্তানিতে অবদান 80%-এরও বেশি। রানা প্লাজা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বাড়ছে রপ্তানি আয়ও। তবে এই পোশাক শিল্পকে যেতে হবে আরো অনেক দূর। যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিকল্পিতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তাহলে তার সুফল পাবে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতি। আর তাহলেই হয়তো রানা প্লাজা দুর্ঘটনার যে শত মানুষের আর্তনাদ, তা পরিণত হবে কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির মসৃণ পথ হিসেবে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার অর্কা হোমে বেড়ে উঠছে সাভারের রানা প্লাজা ট্রাজেডিতে নিহত ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সন্তানরা। লেখাপড়া শিখে স্বাবলম্বী হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা। এই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন অর্কা হোম কর্তৃপক্ষ। দেখুন হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, আজ ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। রানা প্লাজা ট্রাজেডির 3 বছর হলেও মা বিউটি বেগমের সন্ধান পায়নি আফসানা আক্তার মিমি। মমতাময়ী মায়ের ছবি বুকে নিয়ে বেঁচে আছে এই শিশুটি। মায়ের কথা মনে পড়লে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না সে। মিমির মতো স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছে এই শিশুরা। সেদিনের ভয়াবহ সেই ঘটনার চিত্র আর স্বজন হারানোর কষ্ট কিছুতেই ভুলতে পারছে না তারা। যা দেখে সব ভাঙ গেছে। আমার বাবা অনেক খুঁজছে, আমরা অনেক খুঁজছি, কিন্তু আমার মাকে আর আমরা কোথাও খুঁজে পাইনি। ছোটবেলা থেকে যা যা করছে তা মানে অনেক কথা মনে হয়, মনে পড়ে, তখন খুবই অস্থির লাগে। আমার আম্মু চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, কোনো কাজ করতে পারে না আমার আম্মু। এই জন্য আমরা এই জায়গায় এসেছি। রানা প্লাজা ট্র্যাজেডির পর এই শিশুদের ঠাঁই হয়েছে গাইবান্ধার ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্কা হোমে। কর্তৃপক্ষের আদর যত্নে বেড়ে উঠছে এসব শিশু। আর যাদের জন্য এই শিশুরা আজ স্বজনহারা, তাদের বিচার চান অভিভাবকরা। 3 বছর হয়ে যাচ্ছে, তাদের কোনো এখনো বিচার পায়নি এবং তাদের ফাঁসি চাই। বাবা মাহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের এই শিশুদের স্নেহ মমতা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান অর্কা হোম কর্তৃপক্ষ। এদেরকে আমি মানুষ করে আর কি ঠিক মতো সেবা যত্ন দিয়ে, এদের লেখাপড়া সব দিক থেকে দিয়ে আমি এদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করতেছি। দেশের সরকারের কাছে এবং দেশের বিত্তশালীদের কাছে তারা যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই আমরা এই অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পারবো। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক প্রাণ হারায়। ওই ঘটনায় অসহায় হয়ে পড়া শিশুদের জন্য 2014 সালে 4 জন শিশু নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কার্যক্রম শুরু করে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্কা হোম। এই হোমে এখন 29 জন শিশু বেড়ে উঠছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেজবা রবিনের কাছে। আমরা কথা বলছিলাম রানা প্লাজা ট্রাজেডি এবং বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে। মেজবা রবিন, আমরা কথা বলছিলাম এর আগে যে কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তো জানতে চাইবো আপনার কাছে যে আপনারা বলছেন যে কারখানার মূল ফটকে ফায়ার সেফটি ডোর অর্থাৎ ফায়ার সেফটি ডোর লাগাতে হবে, কিন্তু সেক্ষেত্রে কারখানা মালিকরা সেটি চাইছেন না। এ নিয়ে আপনাদের সাথে কারখানা মালিকদের বিরোধের কারণটা কি জানতে চাইবো আপনার কাছে? এটা অজ্ঞতা। দুইটা অকুপেন্সির মাঝখানে ফায়ার সেপারেশন হতে হবে, এটা আমাদের তৈরি কোনো প্রেসক্রিপশন না। এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006 পরিষ্কারভাবে বলা আছে, যে কোনো এমার্জেন্সি এক্সিট বা রুট অফ ইগ্রেস বা যে সিঁড়ি দিয়ে শ্রমিকরা নামবেন, সিঁড়িটা সবসময় চিমনির মতো কাজ করে, যেখানে ধোঁয়া নিচের থেকে উপরের দিকে যাবে। এই সিঁড়িটাকে ধোঁয়ামুক্ত করতে হবে যাতে নিরাপদে শ্রমিকরা বেরিয়ে যেতে পারেন, এবং সেটা একমাত্র ফায়ার রেটেড ডোর দ্বারাই সম্ভব। তো সেই দরজা যদি কেউ লাগাতে না চান, এটা তার মানসিকতার ব্যাপার, এটা তার গ্রহণযোগ্যতার ব্যাপার। যেহেতু তিনি তার উদ্যোগ এবং শিল্প প্রতিষ্ঠান দ্বারা শুরু করেছেন বিএনবিসি নাম এনেই, এখন তাকে যখন মানতে বলা হচ্ছে তিনি এটা মানতে রাজি না। আচ্ছা, আরেকটু জানতে চাইবো আপনার কাছে, কারখানা মালিকরা আরো বলছেন যে বিদ্যমান যে শ্রম আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা যদি কর্মী ছাঁটাই করতে চান, সেক্ষেত্রে অ্যালায়েন্স দেখা যাচ্ছে বাধা দিচ্ছে বা আপত্তি জানাচ্ছে। তো এটি কেন হচ্ছে আর কি? কেন কারখানা মালিকরা বলছেন যে আপনারা এই শ্রমিক ছাঁটাই করতে গেলে কোনো আপত্তি জানাচ্ছেন? এটির কারণ কি? আসলে শ্রম আইনের বাস্তবায়ন বা এর লঙ্ঘন এটা তদারকি আমাদের দায়িত্ব না। তথাপি যে জিনিসটা আসে সেটা হলো যে শ্রমিকদের ক্ষমতায়নের একটা অংশ কিন্তু আমাদের উদ্যোগের একটা বিরাট অংশ। শ্রমিকদের ক্ষমতায়নই এই ধরনের সাস্টেইনেবল এফার্টকে সাহায্য করে। তো সেখানে শ্রমিকদের ক্ষমতায়নের প্রশ্নে যখন কেউ ইউনিয়নাইজেশনের পক্ষে যায়, ট্রেড ইউনিয়নের সদস্য হতে যায়, তাদেরকে ফায়ার করে দেওয়া হয় শ্রম আইনের আওতায়। কেউ পুরোপুরি ক্ষতিপূরণ দেন, কেউ হয়তো দেন না। এই ইউনিয়ন বাস্টিং কালচারটাকে থামানোর জন্যই আমরা ইন্টারফেয়ার করি, আদারওয়াইজ আমাদের ইন্টারফেয়ার করার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আর কি শুনেছি তাদের মুখে, কারখানা মালিকদের মুখে, যে আপনারা যখন কারখানা পরিদর্শনে যাচ্ছেন তখন এক ধরনের পকেট গাইড দিচ্ছেন শ্রমিকদের হাতে। এই ধরনের পকেট গাইডে কি রয়েছে আসলে? পকেট গাইড আমরা কখনো দিইনি, অন্য কোনো উদ্যোগ দিয়ে থাকতে পারে, যেটা আমার জানা নেই। আচ্ছা, তো জানতে চাইবো যে বিভিন্ন শর্তের কথা বলছেন আপনারা, কারখানা মালিকরা বলে থাকেন যে আপনারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শর্ত তাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এত শর্ত তারা নিতে পারছেন না, যে কারণে অনেক উদ্যোক্তাই দেখা যাচ্ছে পোশাক যে কারখানা সেটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? নিরীক্ষার ধরনটাই এমন, যখন কোনো ভায়োলেশন বা আপত্তি উত্থাপিত হয়, আপত্তিটা কোন মানদণ্ডের কোন রেফারেন্সের আলোকে হলো সেটা মেনশন করা বাধ্যতামূলক। অতএব আমরা যতগুলো ভায়োলেশন বা অডিট নিরীক্ষার আপত্তি উত্থাপন করেছি, সেখানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের সংশ্লিষ্ট ধারা উত্থাপিত করা আছে। তার এটার সাথে কোনো দ্বিমত থাকলে আমরা সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা সমন্বিতভাবে একই টেবিলে বসে একমত হয়ে স্বাক্ষর করে আমরা বাস্তবায়নে এগিয়েছি। এখন পিছনে এসে সমালোচনা করাটা সবচেয়ে সহজ কাজ। এটা যদি কেউ করতে চান, এটা তার রুচির ব্যাপার। আচ্ছা, অনেক কারখানা মালিক রয়েছেন যারা আসলে সংস্কার করতে চান, কিন্তু তার অর্থ সংকট থাকতে পারে, জমির স্থাপনা না থাকতে পারে, অবকাঠামোগত সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে উনি হয়তো সময় চাচ্ছেন বা সময় নিচ্ছেন। তো এই ধরনের কারখানা যারা মালিক রয়েছেন, যারা পোশাক শিল্প মালিক যারা রয়েছেন, তাদেরকে আপনারা কিরকম সুযোগ দিচ্ছেন? আমরা আর্থিক সহায়তা, স্বল্প সুদের ঋণের জন্য $68 মিলিয়ন যোগান বিভিন্ন 4টা ব্যাংকে দিয়েছি। ইউসিবি, ইবিএল, প্রাইম এবং সিটি ব্যাংকে 10 মিলিয়ন করে, ইউএসএআইডি এবং আইএফসির মাধ্যমে এই ঋণ সহায়তা তারা গ্রহণ করতে পারেন। আমি বুঝি যে এটা পর্যাপ্ত নয়, কিন্তু চ্যালেঞ্জগুলো অন্য জায়গায়। ছোট এবং মধ্য সারির শিল্পোদ্যোক্তাদের নিজেদের ব্যালেন্স শিট যদি পরিচ্ছন্ন না থাকে, ব্যাংক এই সাহায্য বা ঋণ সহায়তা দিতে এগিয়ে আসতে চায় না। এটা একটা 4টা ব্যাংকের মাধ্যমে এটা ছাড় দেওয়াতে এই 4টা ব্যাংকের সাথে যেসব শিল্পোদ্যোক্তাদের সংশ্লেষণ নাই, তাদেরকে এরা এই ঋণ সহায়তা দিতে আগ্রহ দেখাচ্ছেন না। এইগুলো হলো চ্যালেঞ্জ। আচ্ছা, জানতে চাইবো যে এই যে সংস্কার কর্মসূচি চলছে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে, তো এই সংস্কার কার্যক্রম হয়ে যাওয়ার পরে সেখানে অর্ডার কতটা বেড়েছে আপনাদের দৃষ্টিতে, আপনাদের জরিপে আগের তুলনায় কতটা বেড়েছে? 10% 10% বেড়েছে। এটি কি যথেষ্ট বলে কিনা আপনি মনে করেন কি? অবশ্যই না, এটা 50% বেড়ে যাবে। নির্ভর করে কত দ্রুত আমরা এটা বাস্তবায়ন করে আমাদের কমপ্লায়েন্ট ইমেজটাকে আমরা পুরো বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। আচ্ছা, বলছেন যে আমাদের দেশের অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নের জন্য, পোশাক শিল্পের বাজার আরো সম্প্রসারণের জন্য আমাদেরকে নতুন বাজার খুঁজে বের করতে হবে, এবং সেক্ষেত্রে নতুন পণ্য, গার্মেন্টস পণ্যের কথা তারা বলছেন। তো সেক্ষেত্রে কি হতে পারে আসলে বাংলাদেশের জন্য নতুন বাজার সম্প্রসারণে বাংলাদেশের কৌশলটা কি হতে পারে? এটা একটা ব্যবসায়িক ডাইমেনশন, আমি ওটা নিয়ে ডিল করি না, এই জন্য এখানে আমার কোনো মন্তব্য নেই।
আচ্ছা, তাহলে জানতে চাইবো যে আমাদের একটি লক্ষ্যমাত্রা রয়েছে, আপনি জানেন 2021 সাল নাগাদ আমাদের হচ্ছে $50 বিলিয়ন রপ্তানি করব আমরা। তো সেটি কিভাবে অর্জিত হতে পারে আসলে, যেহেতু আপনারা পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে কাজ করছেন, উন্নয়ন নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে জানতে চাইবো যে কি করলে আমরা আসলে ছুঁতে পারবো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা? 4টা জিনিসের খুব জরুরি প্রয়োজন। প্রথম হলো যে সমস্ত কারখানা এখনো ভাড়া বিল্ডিংয়ে বিভিন্ন মাল্টি অকুপেন্সিতে আছে, নিচের তলায় কাবাব ফ্যাক্টরি দাউ দাউ করে আগুন জ্বলছে, দোতলায় একটা ব্যাংক অত্যন্ত পশ ইন্টেরিয়ার ডেকোরেশন করে রেখেছে, তৃতীয় তলায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনো জীবন বীমার অফিস, চতুর্থ পঞ্চম ষষ্ঠ তলায় 3টা ভিন্ন কারখানা, 3 কারখানার 3 মালিক, ভবনের মালিক ভিন্ন। এই কারখানাগুলো প্রতিস্থাপন বা রিলোকেশন প্রয়োজন। সেই রিলোকেশনটা খুব বেশি দৃশ্যমান নয়, যদিও অতীতে আমরা শুনেছিলাম মুন্সিগঞ্জের বাউশিয়া প্রজেক্টের কথা, কিন্তু সেই প্রকল্প মনে হচ্ছে না বাস্তবায়িত হচ্ছে বা দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। এই 30 থেকে 40% কারখানা যেগুলো ভাড়া বাসায় আছে সেগুলো যদি প্রতিস্থাপিত হয়ে নতুন রিলোকেট না হয় তাহলে একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হব ওই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের। দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো অবকাঠামোগত উন্নয়ন। 4 লেন রাস্তা আমরা করতে নিয়েছি 6 বছর, এটাকে যদি 8 লেনে উন্নতি করতে হয় তাহলে হয়তোবা আরো 12 বছর বা 6 বছর লাগবে, কত লাগবে আমার জানা নেই। কিন্তু এই বিলম্ব কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিশাল জটিলতা সৃষ্টি করবে। অবকাঠামো বলতে কিন্তু শুধু সড়ক নয়, পরিবহন ব্যবস্থা নয়, এর সাথে বিদ্যুৎ, গ্যাস এবং আমাদের কাস্টম হ্যান্ডলিং এর সক্ষমতাও বাড়ানো প্রয়োজন। আচ্ছা মেজবাহ রবিন, আমি সবশেষ একটু জানতে চাই আপনার কাছে, আপনারা যে সংস্কার এবং মান উন্নয়ন কার্যক্রম চালাচ্ছেন সেক্ষেত্রে আমাদের দেশের যে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ রয়েছে, তাদের সহায়তা কতটুকু পাচ্ছেন আপনারা? শতভাগ। তাদের সহযোগিতা ছাড়া তো তার ঘর আমি কিভাবে গুছিয়ে দিব, তার ঘর তো তাকেই গুছাতে হবে। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ রবিনের সঙ্গে। আমাদের কথা বলার বিষয় ছিল রানা প্লাজা ট্র্যাজেডি এবং বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের কাজ শেষ না হলেও দেখা দিয়েছে 8 লেনে উন্নীত করার প্রয়োজনীয়তা। তাই গুরুত্বপূর্ণ মহাসড়কের সংস্কারের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে 218 দফা প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। বিস্তারিত দেখুন কমলদের প্রতিবেদনে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4 লেনে উন্নীত করার কাজ কখন শুরু হয়েছিল তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। অন্তত 9 বছরের বেশি সময় ধরে চলছে এই মহাসড়কের উন্নয়ন কাজ। কিন্তু দেশের প্রধান সামুদ্রিক বন্দরের অবস্থান চট্টগ্রামে হওয়ায় শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের পাশাপাশি আমদানি রপ্তানি পণ্য পরিবহনে প্রধান মাধ্যম এই মহাসড়কটি। তাই দাবি উঠেছে মহাসড়ককে 8 লেনে উন্নীত করার। এক্সপ্রেস লাইনের কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সেটা যাতে দ্রুত তাড়াতাড়ি করা যায় সেই কথাটা আমরা বলেছি। আমরা টানেলের কথা বলেছি, দক্ষিণ চট্টগ্রাম টানেল একমাত্র বাংলাদেশের প্রথম টানেল সেটা যত দ্রুত সম্ভব সেটার কথা বলেছি। প্রতি বছর জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের আগে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেয় জাতীয় রাজস্ব বোর্ড। এর প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম চেম্বার লিখিতভাবে 218টি উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করে। বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য এইভাবে আমরা প্রস্তাবগুলো দিয়ে থাকি এবং আমাদের সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অনেক প্রস্তাব গ্রহণ করে থাকে এবং প্রস্তাবগুলো গ্রহণ করার পরেও কিছু প্রস্তাব আছে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। তো এই জন্য এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে থাকে এবং হচ্ছেও। চেম্বারের এসব প্রস্তাবনার মধ্যে 142টি প্রস্তাবই শুল্ক সংক্রান্ত, এর বাইরে ভ্যাট সংক্রান্ত 21টি এবং আয়কর সংক্রান্ত 55টি প্রস্তাবনা রয়েছে। রাজস্ব বোর্ডের সম্মান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় 1,500 প্রতিবন্ধীর কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। গতকাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত কর্মসংস্থান মেলা 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এই প্রথমবারের মতো 2 দিনব্যাপী এই মেলার যৌথভাবে আয়োজন করেছে BPKS ও jobsbd.com। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রায় 2.5 লাখ প্রতিবন্ধীকে উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করতে এই মেলা ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্টেট ইউনিভার্সিটিতে হয়ে গেল 2 দিনের ফার্মা ক্যারিয়ার ফেয়ার। তৃতীয়বারের মতো আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার গনি চৌধুরী। 2 দিনের এই ক্যারিয়ার ফেয়ারে ছিল সেমিনার, মক ইন্টারভিউ সহ নানা ইভেন্টস, যেখানে দেশের শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর পক্ষ থেকে চাকরি প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা সহ কোম্পানির নানা ধরনের ফিচার প্রদর্শন করা হয়।
রাজধানীর মিরপুর 6-এ এক্সক্লুসিভ বাটা শু সেন্টারের উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চিতপান কানহাসিরি। অনুষ্ঠানে বাটার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে আরও রিটেল শোরুম খোলার পরিকল্পনাও রয়েছে বাটার। ন্যাশনাল পলিমার গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন 2016 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার পরিবেশকরা অংশগ্রহণ করেন। এ সময় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, নির্বাহী পরিচালক মশিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্লাস্টিক পাইপ, ফার্নিচার, হাউসহোল্ড সামগ্রী উৎপাদন ও বিপণনে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান পলিমার গ্রুপ। আগামী 5 বছরের জন্য ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা জাহিদ হাসান। গতকাল রাজধানীর একটি হোটেলে জাহিদ হাসান এবং ভিশনের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুব ওয়াহিদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ ও প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ উপস্থিত ছিলেন। হামদর্দ বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়রের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শেক্সপিয়রের 452তম জন্ম ও 400তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সেমিনারের প্রতিপাদ্য ছিল শেক্সপিয়র লার্জার দ্যান লাইফ। সেমিনারের সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তানভীর আহমেদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহিতুল আলম। আগামীতে 7% জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআইডিএস আয়োজিত দুদিনের এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই সময় অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জনগণকে আরও সম্পৃক্ত করার পরামর্শ দেন আলোচকরা। সরকারি তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 7%-এরও বেশি। বেড়েছে মাথাপিছু আয়ও। কিন্তু অর্থনীতিবিদদের প্রশ্ন, উন্নয়ন অগ্রযাত্রার প্রভাব কতটুকু পড়েছে সামাজিক জীবনে? লাইফ এক্সপেক্টেন্সি, শিশু ও মাতৃমৃত্যু হার কমানো সহ স্বাস্থ্য খাতে অনেক সাফল্য আছে, কিন্তু আমাদের স্বাস্থ্য খাত এখনো যথেষ্ট শক্তিশালী নয়। বরং এ খাতের অর্জনগুলো এসেছে মূলত সরকার ও এনজিও সংস্থার নেয়া নানা প্রচারণা ও উদ্যোগের মাধ্যমে। এখনো আমাদের দেশে চিকিৎসা বেশ ব্যয়বহুল। একই অবস্থা শিক্ষা খাতেও। এ সময় বিআইডিএস এর মহাপরিচালক বলেন, অর্জিত অর্থনৈতিক অগ্রগতির তুলনায় দেশে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। প্রকৃত মধ্যমায়ের দেশের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন আরও সংস্কার। খাদ্য নিরাপত্তা, কৃষি অগ্রগতি কিংবা তথ্য প্রযুক্তি সহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ অনেক সাফল্য দেখিয়েছে, কিন্তু এই মুহূর্তে অগ্রযাত্রার পথে কিছু নতুন হুমকি যুক্ত হয়েছে। দুর্নীতি, সন্ত্রাসবাদ, পরিবেশ বিপর্যয়, দ্রুত নগরায়ন এবং শিক্ষিত বেকারত্বকে অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলেন, অর্থনীতির সব মানদণ্ডে এগিয়ে আছে বাংলাদেশ। চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে বলে জানান তিনি। আর এই সব বিচারে আগামীতে জিডিপি প্রবৃদ্ধি 7%-এর বেশি হবে বলেও মনে করেন মন্ত্রী। এবছর আমাদের এক্সপোর্ট হবে $35 বিলিয়ন। আমাদের এক্সপোর্ট বাড়ছে, কৃষিতে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে। যে যাই বলুক, উই আর অ্যাচিভিং দ্যাট টার্গেট দিস ইয়ার। We will not stop here. We have a bigger target. By the year 2021, definitely we will be growing at 8%. বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর আয়োজনে দুদিনের এই সম্মেলনে অর্থনীতির নানা দিক নিয়ে গবেষণা প্রবন্ধ ও উন্মুক্ত আলোচনা করবেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গ্রিসের সাথে কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে নেদারল্যান্ডসে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠক। অ্যাথেন্সের পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি বিবেচনায় গ্রিসকে দ্বিতীয় দফায় ঋণ দেওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ইউরোগ্রুপ এবং আইএমএফ। তবে গ্রিসের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোগ্রুপের প্রেসিডেন্ট ইয়োরান ডাইসেলব্লুম।
গেল বছরের আগস্টে পুনর্গঠন প্যাকেজের শর্তে গ্রিসের সাথে ঋণ চুক্তি করে দাতাগোষ্ঠীর দাবি, পুনর্গঠন শর্তগুলো পালন করলে 2018 সালের মধ্যে গ্রিসের প্রবৃদ্ধি পৌঁছাবে 3.5%। তবে পেনশন খাত, আয়কর খাত পুনর্গঠন, সরকারি প্রতিষ্ঠানের বেসরকারীকরণ এবং মন্দ ঋণ কমানোর বিষয়ে গ্রিসের সাথে মতনৈক্য দেখা দেয় দাতাগোষ্ঠীর। কার্বন নিঃসরণের কারণে কমেছে ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর গাড়ি বিক্রি। সেই সাথে কার্বন নিঃসরণ কমাতে ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত অর্থ। কার্বন নিঃসরণের কারণে ফোক্সওয়াগনকে 6,30,000 গাড়ি বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জার্মান সরকার। ডেইমলার এবং মার্সিডিজ বেঞ্চের বিক্রি কমেছে 5% পর্যন্ত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডেড গাড়ির কার্বন নিঃসরণের বিষয়ে নিরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং যান্ত্রিক ত্রুটির কারণে গেল কয়েক বছর ধরেই বিশ্ববাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে ইউরোপের প্রতিষ্ঠানগুলো। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার। এখনো পর্যন্ত ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান 16 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 4324 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্য সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 2 পয়েন্টের কিছু বেশি কমে দাঁড়িয়েছে 1055 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 8 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 1657 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিতে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 85 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ডিএসসিতে দাম বেড়েছে 80টির, দেখতে পাচ্ছি কমেছে 152টির এবং অপরিবর্তিত রয়েছে প্রায় 49টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন দেখে নেব টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে রয়েছে এমজেএল বিডি, যার সবশেষ লেনদেন মূল্য 106 টাকা 20 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 107 টাকা 30 পয়সায়, সর্বনিম্ন লেনদেন হয়েছে 140 টাকা 5 পয়সা। অন্যদিকে দেখতে পাচ্ছি যে কেপিসিএল রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, ইবনে সিনা রয়েছে চতুর্থ অবস্থানে, ডোরের পাওয়ার রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, লাফার্স সুরমা সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, এবং দেখতে পাচ্ছি জেমিনি সিরিজ রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, এবং বেক্সিমকো ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 84 টাকা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 84 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি 81 টাকা 60 পয়সা। অন্যদিকে আর্মিট রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 494 টাকা। অন্যদিকে সর্বোচ্চ লেনদেন মূল্য 518 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হচ্ছে 485 টাকা। অন্যদিকে আমান ফিড রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 85 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে 86 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 84 টাকা 50 পয়সা। অন্যদিকে বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 172 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 176 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 166 টাকা 10 পয়সা। দর্শক, এই ছিল আমাদের শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সহ নবনির্মিত 10টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা অত্যাবশ্যকীয় দলিল, আমাদের সরকার পাসপোর্ট সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চায়। আজকে কিছুক্ষণ আগেই মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করা হলো। এই অঞ্চলের মানুষ, তাদের আর ঢাকা পর্যন্ত ছুটে আসতে হবে না, নিজের জায়গায় বসেই তারা পাসপোর্ট পেতে পারবে। 96 সালে যখন থেকে সরকার এসেছি তখন থেকেই আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে পাসপোর্ট অফিস নির্মাণের কাজ করে যাচ্ছি এবং সমগ্র বাংলাদেশে ব্যাপী এটা আমরা করব। সুধীমণ্ডলী, আমরা স্বাধীন জাতি। আজকে যে স্বাধীন জাতি হিসেবে আমরা যে পাসপোর্ট পেয়েছি, মনে আছে আমি যখন প্রথম বিদেশে যাই 1969 সালে, আমাদেরকে পাসপোর্ট নিতে হয়েছিল সেই পাকিস্তান থেকে, করাচি থেকে পারমিশন আসবে, তারপরে আমি পাসপোর্ট তৈরি করতে পারবো। আর বিদেশে যাওয়ার ভিসা নেবার জন্য করাচিতে যে একদিন থেকে তারপরে আমি ইটালি যাই, তখন ইটালিতে যাবার ভিসা নিয়ে আমাকে যেতে হয়েছিল। অর্থাৎ আমরা এই ভূখণ্ডের মানুষ, বাংলাদেশ, এই অঞ্চলের মানুষ যে কত অবহেলিত ছিলাম, সে সময় দিনের কথা তো আজকে যারা তারা কল্পনাও করতে পারবেন না। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য, আর্থসামাজিক উন্নতির জন্য
তিনি সংগ্রাম করেছেন। দীর্ঘ 23 বছরের সংগ্রাম আর 9 মাসের মুক্তিযুদ্ধ, এই 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ফসল আমাদের বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে, বাঙালি জাতি সারা বিশ্বে একটি স্বতন্ত্র জাতি হিসেবে মর্যাদা পাবে, আর বাংলাদেশের মানুষ আর্থসামাজিকভাবে উন্নত জীবন পাবে। এটাই ছিল তাঁর স্বপ্ন। আর এই লক্ষ্য নিয়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। বারবার তাকে কারাবরণ করতে হয়েছে, 2 বার ফাঁসি দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, নানাভাবে তাকে হয়রানি করা হয়েছে, কিন্তু কখনো তিনি তার আদর্শ থেকে 1 ইঞ্চি সরেননি। এবং আজকে তারই এই সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতা। আজ আমরা দেশ পেয়েছি, আমরা নিজেদের পাসপোর্ট পাচ্ছি, আমরা বিদেশে যেতে পারছি। যদি তিনি স্বাধীনতা না দিয়ে যেতেন তাহলে এই সুযোগ আমাদের কখনো হতো না। একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, সেই দেশকে তিনি যখন গড়ে তুলছেন, সেই সময় তিনি, আপনারা জানেন যে আপনাদের এই পাসপোর্ট একটা পরিদপ্তর ছিল, সেটা অধিদপ্তরে তিনি রূপান্তর করেন। প্রতিটি প্রতিষ্ঠানই তিনি কিন্তু মাত্র